পর্ব ৯। চতুর্থ শ্রেণীতে গিয়ে ভর্তি হই বাগেরহাট মনোমোহিনী গার্লস স্কুলে। পাঠশালা থেকে আর কেউ যায়নি আমার সাথে ওই স্কুলে, একমাত্র আমার উপরের বোন কিকিন ছাড়া। গ্রাম থেকে প্রায় ২.৫ মাইল দূরে রোজ পদব্রজে যাওয়া আসা। ভীষণ ভালো লাগত পথের দুধারের বন, গাছপালা, বাড়িঘর, ধানক্ষেত, আকাশ আর মানুষ, যেন সঞ্জীব চন্দ্রের পালামৌ ভ্রমণ। স্কুলের মাঝখানে বেশ বড় মাঠ, সেখানে একটা মাত্র সরসরি বা স্লিপার, দোলনা ছিল কিনা মনে নেই। আমাদের ক্লাস যে দালানটাই হতো, সেখানকার বারান্দায় বিরাট একটা ফাটল ছিল, ওটা নাকি বিহারের ভূমিকম্পের সময় হয়েছিল। মাঠের একপাশে ছিল লম্বা টিনের ঘর, সেখানে ৫ম থেকে ১০ম শ্রেণী অবধি ক্লাস হতো। তখনই অন্য পাশে বিশাল একটা দোতলা ভবন শুরু হয়। আমরা ৫ম শ্রেণীতে গিয়ে সেখানকার নতুন ক্লাসে জায়গা পেলাম। একদম চকচকে ব্র্যান্ড নিউ ঘর। কি যে ভালো লাগত! দিদিমণি আর মাস্টার মশাইরা খুব ভালোবাসতেন পড়া পারতাম বলে, কিংবা গায়ের রং কালো বলে হয়তো ভালোবাসা একটু বেশি ছিল। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় তখনকার বড় লর্ড লেনথিনগাও আর তার স্ত্রী আমাদের স্কুলে এসেছিলেন। এর আগে কোনো ইউরোপীয়কে আমি সচক্ষে দেখিনি, তবে ওদের দেখে আমি অবাক হইনি। শুধু আমার চিন্তা হচ্ছিল যে ওরা এত লম্বা ছিলেন, আমাদের ক্লাসের দরজায় ওদের মাথা ঠেকে যাবে বুঝি। এরপর আরও একজন বিদেশি পরিদর্শক এসেছিলেন আমাদের স্কুলে। তিনি আমাকে অস্ট্রেলিয়ার একটা নদীর নাম জিজ্ঞাসা করেছিলেন। আমি জবাব দিয়েছিলাম মারে ও ডার্লিং, তবে খুবই আস্তে। তিনি চলে গেলে দিদিমণি বলেছিলেন, এত আস্তে বললে কেন, উনি কি শুনতে পেয়েছেন? তারপর থেকে সব প্রশ্নের উত্তর জোরেই দিতাম, স্পষ্ট করে। চতুর্থ শ্রেণীতে হেমলতা দিদিমণি ও শৈল দিদিমণি আমাদের পড়াতেন। হেমলতা দিদিমণি ছিলেন সত্যিই হেমলতা। তার কথা মনে হলেই যে ছবিটা ভেসে ওঠে, সেটা হলো লাল পাড়ের সাদা শাড়ি পরা সম্ভ্রম জাগানো এক নারী মূর্তি। তার মেয়ের নাম ছিল ভক্তি, ১ম শ্রেণীতে পড়ত। ছেলে বিশ্বম্ভর মাঝে মাঝে এসে দিদিমণিকে বলতো, মা, আমার নামটা খুব কঠিন, আমি লিখতে পারি না, নামটা সোজা করে দাও। তিনি আমাদের গ্রামার পড়াতেন। পার্টস অফ স্পিচ পড়াবার সময় তিনি স্ক্রাব বুক বানিয়েছিলেন আমাদের দিয়ে। আমার খাতাটা ছিল হলদে কাগজের। মনে পড়ে একটা ইতিহাস বই থেকে রাজা, মহারাজা, সম্রাট, লাট, বড়লাটের ছবি কেটে নিয়ে নাউনের পাতায় বসিয়েছিলাম। তাদের ছবির নিচে শুধু আ ম্যান লিখেছিলাম। খাতার অবশিষ্ট পাতাগুলোর কথা আর মনে নেই। ধীরে ধীরে সব ধূসর হয়ে গেছে। শৈল দিদিমণি ছিলেন তুষার শুভ্র শাড়িতে এক মমতাময়ী মূর্তি। পড়াতেন ইতিহাস, স্বাস্থ্য, সেলাই, আরও কত কি মনে নেই। খুব যত্ন করে আমাদের ম্যাপ আঁকা শিখিয়েছিলেন। সব ক্লাসে তখন ম্যাপ আঁকতে হতো। 4-এ বঙ্গদেশ, 5-এ ভারতবর্ষ, 6-এ অস্ট্রেলিয়া, 7-এ আফ্রিকা, 8-এ আমেরিকা, 9-এ এশিয়া, 10-এ আবার ভারতবর্ষ। ম্যাট্রিকে ভারতবর্ষের ম্যাপ ছিল বাধ্যতামূলক। এই সব ম্যাপ না দেখে আঁকতে না পারা পর্যন্ত প্র্যাকটিস করতে হতো। সব মহাদেশের কোথায় কি আছে তাও চোখ বন্ধ করে বলে দিতে হতো। 5-এর ভারতবর্ষ আর বঙ্গদেশ আস্ত ছিল। 1947 সালে দেশ ভাগ হয়ে ম্যাপ ভাগ হয়ে যায়, কিন্তু পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় সিলেবাসে হয় বলে ভাগ করা ম্যাপ আঁকতে হয়নি। শ্রীলঙ্কা তখন ব্রিটিশ ভারতের মধ্যে ছিল। ম্যাপে আমি জীবজন্তুর ছবি আঁকতাম, তখন আরও ভালো লাগত। 1993 সালে অস্ট্রেলিয়া গিয়ে ভেবেছিলাম ম্যাপে আঁকা সেই সমস্ত জীবজন্তু, যেমন লায়ার পাখি, ক্যাঙ্গারু, প্ল্যাটিপাস বুঝি পথে ঘাটেই দেখতে পাব। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে যে অস্ট্রেলিয়া দূতাবাসের অবন্ধুসুলভ মনোভাবের জন্য আমি মাত্র 10 দিনের ভিসা পাই। ফলে কনফারেন্স ছাড়া আর বিশেষ কোথাও যেতে পারিনি। কয়েকটা সাদা কাক ছাড়া আর কিছুই দেখতে পাইনি। একটা অভয় অ্যাকুয়ারিয়ামে বুঝি শুধু প্ল্যাটিপাস দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমাদের মনোমোহিনী বিদ্যালয় অতি সাধারণ,
কিন্তু মনকে, বিশেষ করে শিক্ষার্থীর মনকে আকৃষ্ট ও মোহিত করার ব্যবস্থা ছিল যথেষ্ট। নানা উপলক্ষ, বিশেষ করে পুরস্কার বিতরণের সময় নাচ, গান, অভিনয়, আবৃত্তি অর্থাৎ বিচিত্রানুষ্ঠান, সরস্বতী পুজোর সময় নাটক ইত্যাদি নিয়মিত অনুষ্ঠিত হতো। আমার জীবনের প্রথম স্মরণীয় অনুষ্ঠান পূজারিণী কবিতার মুখাভিনয়। নেপথ্যে একজন আবৃত্তি করছিলেন, আর তার সাথে মঞ্চে নীরবে সেই চরিত্রগুলো অভিনয় করে যাচ্ছিল। সাথে সাথে আমি সেই কবিতা মুখস্থ করে ফেলেছিলাম। সালটা 1940, আর আজও পুরোটাই স্মৃতিতে গেঁথে আছে। শ্রীমতী নামের বুদ্ধভক্ত মেয়েটি হয়েছিল আমার প্রিয় আভাদি, আমার বড় বোনের সহপাঠী। মিষ্টি মেয়ে আভাকুণ্ডু মামাবাড়ি থেকে স্কুলে পড়ত। অজাতশত্রুর বোন কুমারী শুক্লার ভূমিকায় অভিনয় করেছিল ছায়া দত্ত। শ্রীমতীকে যে ঘাতক বধ করেছিল তার চরিত্রে অভিনয় করেছিল আমার ভাইজি মোমেনা। রাজমাতা সেজেছিল মাধুরীদি। যে অস্ত্র দিয়ে নায়িকাকে বধ করা হয়েছিল সেটা একটা রুটি বানানোর বেলুন। অস্ত্র ব্যবহারে তখন বোধহয় নিষেধাজ্ঞা ছিল। মুখাভিনয় ছাড়াও গান ছিল। যেদিন সুনীল জলদি হইতে উঠিল জননী ভারতবর্ষ, একটা সংস্কৃত স্তোত্র, ছোট মেয়েদের নাচ, আরও অনেক কিছু অন্তর্ভুক্ত ছিল সেই আয়োজনে। অতিথিদের মধ্যে মেয়েদের অভিভাবক, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কমিটির সেক্রেটারি রাজনবাবু ও তার পরিবার উপস্থিত ছিলেন। তাদের সবাইকে আমার খুব ভালো লেগেছিল। এরপর নিজেও স্টেজে আবৃত্তি করেছি। অভিনয় করেছি মাত্র 3 বার, তাও অনেক পরে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সংস্কৃতি সংসদের সদস্য হিসেবে কুমিল্লায় জবানবন্দি, তারপরে বিএড পড়ার সময় 2 বার অভিনয় করেছি। কবিতার প্রতি আমার আকর্ষণ আশৈশব। স্কুলের সেই প্রথম শ্রেণী থেকে শুরু করে আমার প্রিয় কবিতা ছিল বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। ভালো লাগা কবিতার তালিকায় আরও ছিল সবলা, দুঃসময়, নিচ্ছরে স্বপ্নভঙ্গ, নগরলক্ষ্মী ইত্যাদি। কবিতা ছিল আমার সর্বক্ষণের সঙ্গী। সুযোগ পেলেই আবৃত্তি করতাম, জোরে জোরে, মনে মনে। এ সময়টাতে আমার সমস্ত অন্তরাত্মা দিয়ে যেন রবীন্দ্রনাথের সঙ্গে একাকার হয়ে গেছি। হঠাৎ আলোর ঝলকানি লেগে চোখ ধাঁধিয়ে যায়নি আমার, বরং চিত্ত হয়েছে পুলকিত। শিক্ষকদের মধ্যে মতিবাবুর নাম উল্লেখ করতে হয়। কোন বিষয় তিনি পড়াতেন ঠিক মনে নেই, কিন্তু মীরার ভজন, কবীরের বাণী আমাদের শোনাতেন। এত ভালো লাগত যে আমার শোনা মাত্র মুখস্থ হয়ে যেত। এখনো মনে পড়ে তুলসীদাসের রচনার 2টি লাইন। তুলসী জব জগ মে আয়ে, জগ হাসে তুম রোয়ে, আচ্ছা করনে কে চলকে জগ রোয়ে তুম হাসে। আবার কবীরের বাণীটিও বেশ মনোযোগ আকর্ষণ করার মতন। কবীর কি উল্টি বাণী, বর্ষে কম্বল ভিজে পানি। চিরকুমার মতিবাবু খুব আস্তে আস্তে কথা বলতেন, অত্যন্ত যত্ন করে পড়াতেন, আর আমাদের নিয়ে যেতেন পাঠ্য বইয়ের বাইরে, মানব জ্ঞানের সাগর তীরে। প্রভা দিদিমণি নিজে খুব সুন্দর কবিতা লিখতেন। আমাদের ক্লাসে তা পড়ে শোনাতেন। আমরা লিখে নিতাম আর পরে মুখস্থ করতাম। তাজমহল সম্পর্কিত তার লেখা কবিতার অশ্রু আজও আমার হৃদয়ে বিরাজমান। বাদশাহ ছিলেন শাহজাহান, ভারত দেশের অধীশ্বর। বাদশাহ নামের যোগ ছিল তার, মহান তব অন্তর। কবি টেনিসনের লেখা এনক আর্ডেনের গল্প প্রভা দিদিমণি আমাদের বলেছিলেন। এছাড়া আরও অনেক গল্প কবিতায় আমাদের মন ভরে রাখতেন। তার এক ননদের নাম ছিল বনজোছনা। আমার নামটা ভারী পছন্দ হতো, কিন্তু সে স্কুলে প্রায়ই আসতো না। পরে একদিন শুনলাম সে নাকি কোনো বন্ধুর সাথে চলে গেছে। প্রফেসর এম করের স্ত্রী চামেলি কর আমাদের ট্রান্সলেশন করাতেন। খুব কম কথা বলতেন। শ্রীহট্টের বাসিন্দা বলে তার কোনো কোনো উচ্চারণ আমাদের হাসির উদ্রেক করত। 9-10 পড়ার সময় নগেনবাবু ইংরেজি পড়াতেন। তিনি ছিলেন নেতাজির পরম ভক্ত। কংগ্রেসীদের মোটেও পছন্দ করতেন না।
তিনি বলতেন, গান্ধীর অহিংসা হল গান্ধীজি কি জয় বলে বিপক্ষের মাথায় বাঁশ তুলে বাড়ি দেওয়া। আমি তখন কংগ্রেস দলের সমর্থক হয়ে ভারত উদ্ধার করার জন্য পিকেটিং প্রসেশন শুরু করেছি। নগেনবাবু সেটা জানতে পেরে আস্তে আস্তে বলেছিলেন, তোমরা মিসগাইডেড হচ্ছ। সেই কথাগুলো এখনো মনে পড়ে। যখন দেখি ভ্রান্ত রাজনীতির ছলনায় ছাত্রছাত্রীরা চোরাবালিতে ডুবে গেছে, তখন মাস্টারমশাইয়ের কথা বেশি করে মনে হয়। তিনিই আমাকে নেতাজির সাথে পরিচয় করিয়ে দেন বই পুস্তক মারফত। এরপর নেতাজির সহযোগী নিশিকান্ত ব্যানার্জির সাথে পরিচয় হয়। তিনি আমাদের বিপ্লব মন্ত্রী দীক্ষিত করেন। সহপাঠী হাসির দাদুর বাড়িতে ক্যাপ্টেন ধিলন ও আরও অনেকে আসতেন। সেখানে যেতাম নেতাজির কথা জানবার জন্য। নেতাজির লেখা দ্য লাহোর ফোর্ট টর্চার ক্যাম্প বইটা এ সময় পড়ি। বইটা দিয়েছিল বঙ্গবাসী কলেজের অধ্যাপক ফণীভূষণ মুখার্জির কনিষ্ঠ পুত্র কমলদা, যার 8 জন বোনই আমার বন্ধু ছিল। কমলদার কাছ থেকে অনেক বইপত্র নিয়ে পড়েছি। একটা পত্রিকা পড়েছিলাম যার নাম আর্গসি। মনোমোহিনীর হেডমিস্ট্রেস সরলা হালদার ছিলেন অত্যন্ত পরিশীলিত। আমরা সবাই তাকে পাগলের মতো ভালোবাসতাম। স্কটিশ চার্চ থেকে পাশ করে সেই উজ্জ্বল মানুষটি আমাদের স্কুলে আসেন। গোড়া হিন্দু ঘরের খ্রিশ্চান বউয়ের স্বামী ছিলেন কমিউনিস্ট। দিদিমণিও ছিলেন স্বামীর একান্ত সাধন সঙ্গী। তবে শাশুড়ি ননদের অপসংস্কৃত ব্যবহার তাঁকে পীড়া দিত। সেই পীড়নে আমরা ব্যথিত হতাম। স্কুলের মধ্যে ছিল প্রধান শিক্ষিকার বাসস্থান, আর তাই সহজেই জানা যেত তার করুণ কথকথা। তার মেয়ে কুমকুমকে আমরা ভীষণ ভালোবাসতাম। যুদ্ধের দুঃসহ দিনে কোনো একটা দানের সামগ্রী থেকে সরমা দিদি আমাকে 2 গজ কাপড় দিয়েছিলেন। তখনই নিডি শব্দটা শুনেছিলাম। ভালোবাসা পাওয়ার জন্য যে মানুষ নিডি, তা অনেকেই জানে না। দেবেনবাবু বাড়িতে পড়াতেন বিনা পয়সায়, আর তার সাথে প্রতিদিন ভালো ভালো খাবার দিতেন। তার কোনো ছেলে মেয়ে ছিল না। কলকাতার কলেজ স্ট্রিটের ইউনিভার্সাল আর্ট গ্যালারির মালিক নির্মল দত্ত ঝুনু ছিলেন দেবেনবাবুর ভাইপো। আমরা যখন পড়ি সে তখন ছোট। সেই পরিচয় দীর্ঘকাল ধরে ছিল, আর তার প্রতিষ্ঠান থেকে ছবি তুলতে গিয়ে ভুরি ভোজ করে এসেছি কতবার। সম্প্রতি সে প্রয়াত। মাঝে মাঝেই মনে পড়ে তার কথা। 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পর স্কুল থেকে সুন্দরবন দেখতে যাই। শিক্ষকরা প্রায় সবাই গিয়েছিলেন আমাদের সাথে। ব্যবস্থা করেছিলেন বাগেরহাটের তৎকালীন এসডিও আলী আহমেদ সাহেব। তার স্ত্রী ও ছেলেমেয়েরাও সঙ্গে গিয়েছিলেন। আমরা গিয়েছিলাম একটা লঞ্চে করে। রাতে আকাশ ভরা তারার সাথে নগেনবাবু আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তখন চিনলাম নক্ষত্রপুঞ্জ, ক্যাসিওপিয়া ও সপ্তর্ষি মণ্ডল, ধ্রুবতারা, বৃশ্চিক, তুলা ও আরও অনেক নক্ষত্র। বন খুব ভালো লেগেছিল। আমাদের সঙ্গে শিকারীরা ছিল। তারা বিশেষ এক শব্দ করলে অনেক হরিণ একসাথে ছুটে এলো। ওরা তখন গুলি চালালো, হরিণ মারা পড়ল। তাদের মরণোন্মুখ চাহনি এখনো আমার 2 চোখে অশ্রু ভরিয়ে তোলে। সেই দুঃখে বোধহয় হরিণের মাংস আমি আর খেতে পারি না। সেদিন খাবার পর ভয়ানক অ্যালার্জি শুরু হলো। সারা গা ফুলে গেল, শ্বাসকষ্ট হতে লাগল। আলী আহমেদ সাহেব তাড়াতাড়ি ডাক্তারের ব্যবস্থা করলেন। ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেলাম। দীর্ঘকাল কোনো চতুষ্পদ খেতে পারিনি। কয়েকবার ভুল করে খেয়ে একই রকম বিপদে পড়েছি। সেই যে 1945 সালে সুন্দরবনে গেলাম, আর যাওয়া হয়নি। হবে কিনা তাও জানি না। পৃথিবীর আরও অনেক অরণ্য দেখার সুযোগ হয়েছে, কিন্তু সুন্দরবনের মতো এত ভালো লাগেনি। স্কুলে আমি খুব ভালো রেজাল্ট করিনি, কিন্তু বই পড়েছি প্রচুর। পড়তে শিখেই বই পড়ার নেশায় পড়ে যাই। বই সংগ্রহের জন্য স্কুলে যাবার পথের দুধারে প্রায় সব বাড়িতে যেতাম। বই এনে পড়ে আবার ফিরিয়ে দিতাম। এমন করে অনেক বাড়ির মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, যার টান এখনো রয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে। বাংলা ইংরেজি সব বই পড়তাম। আমাদের স্কুলের লাইব্রেরিতে অনেক বই ছিল,
আর বই পড়ুয়াকে তা দেওয়া হতো। ইংরেজি বইয়ের মধ্যে ল্যাম্ব সাহেবের সহজ করা শেক্সপিয়ারের সব বই ছিল, সেগুলো সেই বয়সে গোগ্রাসে গেলেছি। আরও ছিল টেলস রিটোল্ড ফর ইজি রিডিং। এই সিরিজের মধ্যে ইংরেজি সাহিত্যের প্রচুর ধনরত্ন আমার গোলায় এসে পৌঁছায়। সুবিধা হলো এগুলো পড়ার পর ইংরেজি পড়তে আর অসুবিধা হলো না। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, সরোজ অফ স্যাটার্ন, শি ইত্যাদি আরও অনেক বই পড়ে ফেলেছি। তখনকার বইয়ের প্রতি আমার বিপুল আসক্তি আর আরাধনা নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলাম, বইয়ের সাথে বসবাস। আমরা তখন ব্রিটিশ ভারতের বাসিন্দা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সাত সকালে জড়িয়ে পড়ি আর পড়তে থাকে একাগ্র চিত্রে সমস্ত বিপ্লবী সাহিত্য। তখন যে সমস্ত বই আমার জীবনকে সমৃদ্ধ করেছে তা হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, কার্ল মার্কসের দ্য ক্যাপিটাল, গোর্কির মা, দ্য লাহোর ফোর্ট টর্চার ক্যাম্প, পার্ল এসবার্কের গুড আর্থ, ফুচিকের নোটস ফ্রম দ্য গ্যালাজ, লাউচাওয়ের রিক্সাওয়ালা, মুল্ক রাজ আকন্দের 2 পাতা 1 কুড়ি, বিজয়লক্ষ্মী পণ্ডিতের রুদ্ধ কারার দিনগুলি, কৃষ্ণা হাতি সিংয়ের কোনো খেদ নেই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, যাযাবরের দৃষ্টিপাত, এটি দেবের বাংলা অভিধান আর অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। এছাড়া আধুনিক বাংলা সাহিত্যে প্রকাশিত যেখানে যা পাওয়া যায় সব পড়ে ফেলেছি তখন আমি। নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ নজরুল তো সাথের সাথে। কলেজে গিয়ে পেয়েছি নাজিম হিকমত, মায়াকোভস্কি ও আরও অনেক বিশ্ববিখ্যাত লেখকের রচনা সম্ভার। 47 সালে দেশ স্বাধীন হল, দেশ ভাগ হল, বন্ধুরা চলে গেল, আমার প্রিয় শিক্ষকরা চলে গেলেন জানা থেকে অজানায়। প্রতিবেশী পথের ধারের আমার আত্মার আত্মীয়রা দূরে, বহু দূরে, যেন স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে চলে গেল। যে ম্যাট্রিকুলেশন পরীক্ষা চিরকাল মার্চ মাসে নির্ধারিত ছিল তা পিছিয়ে চলে গেল 2রা জুনে। আমার বইয়ের সরবরাহ ক্রমান্বয়ে কমতে থাকল। যাই হোক, পরীক্ষা আরম্ভ হওয়াতে আমি খুশি হয়ে ইংরেজিতে একটা কবিতা লিখে ফেললাম। 2nd June, a gentle boon to us all, the respondversity call. তখন ম্যাট্রিক পরীক্ষা পরিচালনার ভার ছিল বিশ্ববিদ্যালয়ের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ দাশগুপ্তের সই করা ম্যাট্রিক সার্টিফিকেট আমাকে বড় হওয়ার সনদ দিয়ে দিল। আমি প্রফুল্লচন্দ্র কলেজে গিয়ে প্রফুল্ল চিত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্টারমিডিয়েট ক্লাসে ভর্তি হলাম, মানবিক বিভাগে।